হ্যালো বন্ধুরা, দ্য বং টিউটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাকে কয়েকদিন আগে কয়েকজন ছাত্রছাত্রী তারা ফোন করে আমাকে জানিয়েছিল যে বাংলা সাহিত্যে রাজশেখর বসু বা পরশুরামের হাস্যরস সৃষ্টির মূল বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করতে। তাদের কথা মতো আমি আজকে ওই টপিকটা নিয়ে আলোচনা করব যে পরশুরামের হাস্যরস সৃষ্টির দক্ষতা কেমন ছিল। আর এই আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করো, যাতে আরও কোনো আলোচনা নতুন এলে তোমরা সে সম্পর্কে জানতে পারো। আর অন্য কারোর যদি কোনো রকম কিছু আলোচনা জানার থাকে বা কোনো কিছু সম্পর্কে জানার থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশানে বা আমার চ্যানেলে ফোন নাম্বারও দেওয়া আছে, সেখানে ফোন করে আমাকে বলতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তাহলে শুরু করছি। বাংলা কথা সাহিত্যে রাজশেখর বসুর আত্মপ্রকাশ ঘটেছিল হালকা হাসির ভেলায় চেপে এবং মানুষের মনোরঞ্জনের পথ ধরে। পরশুরামের আগে যদিও ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লঘু বৈঠকি মেজাজে বাঙালির রূপকথাপ্রীতি বা উৎকট কল্পনাকে আশ্রয় করে বাংলা রসসাহিত্যের সূচনা করেছিলেন, আসলে বাংলা হাস্যরসের ধারায় যেখানে ত্রৈলোক্যনাথ সেখানে পরশুরামের আবির্ভাব কি বলবো, শিষ্য একলব্যের মতো। বনফুলের পরোক্ষভাবে গুরুমন্ত্র লাভ ঘটেছিল এই ত্রৈলোক্যনাথের কাছেই। সেদিক থেকে আমরা বলতে পারি যে ত্রৈলোক্যনাথ যদি গুরু হন তাহলে পরশুরাম হচ্ছেন শিষ্য। আমরা জানি পুরাণে নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য গুরু দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রশিক্ষা লাভ করতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছিল, কারণ সে জাতিতে নিচু ছিল। কিন্তু ত্রৈলোক্যনাথের কাছ থেকে পরশুরামকে প্রত্যাখ্যাত হতে হয়নি, তবে তার হাসির গল্পের শিক্ষালাভ ঘটেছিল এই ত্রৈলোক্যনাথের কাছ থেকে এবং আরও ব্যাপকভাবে অভিজ্ঞতার পথ ধরে। পৌরাণিক পরশুরামের হাতে ছিল পৃথিবীকে নিক্ষত্রিয় করার জন্য কুঠার, কিন্তু রাজশেখরের লেখনী কুঠারে এলো বাস্তব সমাজকে সমস্ত রকম উৎক্রান্তিকতার ন্যায়নীতি ভ্রষ্টতা ধরিয়ে দেওয়ার উপযোগী ক্ষুরোধার তীক্ষ্ণতা। ব্যক্তি রাজশেখর মূলত বৈজ্ঞানিক আর লেখক পরশুরাম মূলত রসসাহিত্যিক। তার প্রথম দুটো গ্রন্থ গড্ডলিকা এবং কজ্জলের মধ্যে হাস্যরসের মাধ্যমে পরশুরামের সেই সত্তার প্রকাশ ঘটেছে। ইংরেজি সাহিত্যে হাস্যরসকে মোটামুটিভাবে চারটি ভাগে ভাগ করা হয়, যথা করুণ হাস্যরস যার নাম হিউমার, বৈদগ্ধ্যপূর্ণ হাস্যরস বা উইট, ব্যঙ্গাত্মকপূর্ণ হাস্যরস বা সাটায়ার, আর কৌতুকরস যার নাম ফান। এর মধ্যে হিউমারের হাসি প্রবল বা উত্তরোল নয়, বরং তা মৃদু এবং অনুচ্চ। অনুকম্পা এবং সমবেদনা হাসির প্রবল শত্রু হলেও হিউমারের মধ্যে এই অনুভূতিগুলি বেশি সজাগ এবং সক্রিয়। উইট প্রধানত বুদ্ধিপ্রসূত ও মস্তিষ্কজাত। এই হাস্যরস তীব্র, তীক্ষ্ণ এবং প্রত্যক্ষ। এই হাসিকে হৃদয় দিয়ে অনুভব করার অবকাশ থাকে না, বরং তা বুদ্ধি দিয়ে বুঝে নিতে হয়। কথার মারপ্যাচে হাসানো উইটের ধর্ম। আবার সাটায়ার অপরকে পীড়ন করার মনোভাব থেকেই সৃষ্ট হয়। এই হাস্যরসের আরেক নাম বলা যায় ব্যঙ্গরস। এখানে থাকে না কোনো সহানুভূতি বা সহমর্মিতা বোধ। ব্যঙ্গকার কেবল তার তীব্র আঘাতে অপরকে জর্জরিত করে তোলেন, আর যখন মানুষের স্বাভাবিক স্ফূর্তি প্রবণতা বা আমোদপ্রিয়তা
কোনো সূক্ষ্মতর কলাকৌশলের বা গভীরতর জীবনানুভূতির নিয়ন্ত্রণাধীন না হয়ে উদ্ভট অবস্থা ও অতিরঞ্জিত চরিত্র কল্পনার সহায়তায় আমাদের হাসির উপলক্ষ সৃষ্টি করে, সেখানেই হয় কৌতুকরস বা ফান। এই হাসি আবার ক্ষণস্থায়ী, হঠাৎ আলোর ঝলকানির মতো তা সহসা আমাদেরকে চমকিত করে তোলে। ফানের জগৎ এক বিশৃঙ্খলা এবং অরাজকতার জগৎ, যেখানে প্রবেশ করে মানুষ সীমা, সংযম, শালীনতা এগুলো সব ভুলে গিয়ে অনিয়ন্ত্রিত আমোদ প্রমোদের নেশায় উন্মত্ত হয়ে পড়ে। পরশুরামের কজ্জলি গ্রন্থটিকে হাস্যরসের ভাণ্ডাররূপে চিহ্নিত করা যেতে পারে। হাস্যরসের প্রশ্রবণ ধারায় গ্রন্থটি অভিষিক্ত বলেই বাংলা সরস সাহিত্যের ধারায় কজ্জলির অবস্থান সুঅঙ্কিত। মূলত সমাজের অসঙ্গতি ও অনাচারের প্রতি বিদ্রূপ বর্ষণ করতে গিয়ে লেখক যেন এই কজ্জলির অবতারণা করেছেন। তাই এখানে সাটায়ার ধর্মী বা ব্যঙ্গের হাসির স্বতঃস্ফূর্ততা লক্ষণীয়। তবে লেখক রঙ্গব্যঙ্গের হাসির দ্বারা তার প্রতিভাকে সীমাবদ্ধ রাখেননি। তিনি তার রচনার অনন্যতায় মাঝে মাঝে হিউমারের প্রশ্রবণ ধারাও বইয়ে দিয়েছেন এই কজ্জলি গ্রন্থের মধ্যে। কজ্জলি গল্পটা পাঠ করলে আমরা দেখব এখানে মোট 6টি গল্প আছে। সেগুলো হচ্ছে বিরিঞ্চি বাবা, জাবালি, দক্ষিণ রায়, স্বয়ম্বরা, কচি সংসদ এবং উলট পুরাণ। প্রত্যেকটা গল্পই আলাদা আলাদা বিশিষ্ট আঙ্গিকে সুগঠিত হয়েছে। গল্পগুলির মধ্যে আছে সামাজিকের অসঙ্গত আচরণের প্রতি তীব্র কটাক্ষ, বিদ্রূপ আর ব্যঙ্গ। এবারে আমি গল্পগুলোকে সংক্ষেপে আলোচনা করছি। প্রথম হচ্ছে বিরিঞ্চি বাবা। ধর্মের ভেগধারী সমাজের মধ্যে বিচরণকারী ধাপ্পা বা সন্ন্যাসীদের স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে পরশুরাম এই বিরিঞ্চি বাবা গল্পটি রচনা করেছেন। গল্পটির মধ্যে বিরিঞ্চি বাবার ভণ্ডামি ভাঙতে গিয়ে নিবারণ এবং সত্যব্রত যেভাবে উদ্যোগী হয়েছে, তাদের চারিত্রিক অসঙ্গতিও পরশুরামের কিন্তু দৃষ্টি এড়ায়নি। গল্পের এক জায়গায় গণেশ মামা নিবারণকে বলছেন, তুমি তো শুনতে পাই অখাদ্য খাও। এই অখাদ্যে কিন্তু নিবারণের আপত্তি নেই, বরং স্বীকারোক্তি আছে। সে বলছে, সে তো সবাই খায়, গুরুপদবাবু ঢের খেয়েছে। গল্পের পরবর্তী অংশে বিরিঞ্চি বাবার প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করতে গিয়েও লেখক যেন ব্যঙ্গের কষাঘাত হেনেছেন। পরের গল্প হচ্ছে জাবালি। পুরাণে বর্ণিত জাবালি ঋষিকে অবলম্বন করে লেখক এক কাল্পনিক ধারণা পোষণ করেছেন এই জাবালি গল্পে। আমাদের সমাজের অধিকাংশ মানুষই কুসংস্কারাচ্ছন্ন। এইসব কুসংস্কারাচ্ছন্ন মানুষদের ভিড়ে হঠাৎ যদি কোনো যুক্তিবাদী সংস্কারমুক্ত মানবের আবির্ভাব ঘটে, তাহলে তাকে তার সিদ্ধান্ত প্রতিষ্ঠায় যে কিভাবে বেগ পেতে হয়, তা এই গল্পে পরশুরাম ব্যঙ্গের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এর পরের গল্প দক্ষিণ রায়। গল্পটি আড্ডাবাজের রূপকল্পে গঠিত। বংশলোচন বাবুর বৈঠকখানায় এই গল্পের প্রবক্তা হলেন চাটুজ্জে মশাই। ক্ষমতালোভী রাজনৈতিক নেতারা সময় বিশেষে কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠেন এবং পরিণামে যে কী ফল পান, তা এই গল্পে ব্যঙ্গচ্ছলে বাঘের দেবতা দক্ষিণ রায়কে উপজীব্য করে গল্পকার ফুটিয়ে তুলেছেন।
পরবর্তী গল্প স্বয়ম্বরা। নারী স্বাধীনতা নারীকে কিভাবে স্বেচ্ছাচারিণীতে পরিণত করে, স্বয়ম্বরা গল্পটি তার জ্বলন্ত প্রমাণ। পাঞ্জাব থেকে পাঞ্জাব মেলে ফেরার সময় ট্রেনের মধ্যে এই গল্পের পটভূমিটা চিত্রিত হয়েছে। এখানে পরশুরাম বিদেশি জন জিলেটারকে উপলক্ষ করে তাঁর ব্যঙ্গবাণ নিক্ষেপ করেছেন। পরের গল্প কোচি সংসদ। একদল খামখেয়ালি শিক্ষিত যুবকের বদান্যতায় গল্পটি গঠিত হয়েছে। কোচি সংসদের সভ্যদের উদ্ভট উদ্ভট নামকরণ এবং সাজ পোশাক বিশেষ হাসির সৃষ্টি করে। তবে সংসদের প্রেসিডেন্ট কেষ্টর চিত্তের দুর্বলতা প্রমাণ করে তাদের খেয়ালিপনা এবং আবেগপ্রবণতা নিছক ভাঁওতা ছাড়ার কিছুই নয়। গদ্য কজ্জলি গ্রন্থের শেষ গল্প উলট পুরাণ। এই গল্পে নির্দিষ্ট কোনো কাহিনী নেই। পণ্ডিত ব্যক্তিরা কল্পনায় অনুভব করেছেন ভারতবর্ষ পরাধীন নয়, বরং তার শাসক দেশরূপে প্রতিষ্ঠিত, আর ইংল্যান্ড হচ্ছে শাসিত দেশ। মূলত বাঙালির আত্মম্ভরিতাকে প্রকট করতে গিয়ে লেখক ব্যঙ্গ ও বিদ্রূপের সহায়তায় উলট পুরাণ গল্পটি রচনা করেছেন। এবারে আমরা পরশুরামের হাস্যরস সৃষ্টির কতকগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করছি তার কজ্জলি গ্রন্থে। কজ্জলি গ্রন্থের গল্পগুলি পাঠ করলে দেখা যায় যে তিনি মূলত শ্লেষ এবং ব্যঙ্গমূলক হাস্যরস বেশি সৃষ্টি করেছেন, তবে অন্যান্য হাস্যরসেও তিনি স্বচ্ছন্দভাবে বিচরণ করেছেন। এই জন্য ডক্টর অজিত কুমার ঘোষ তার বঙ্গ সাহিত্যে হাস্যরসের ধারা গ্রন্থে বলছেন, লেখকের শ্লেষ এত তীক্ষ্ণ নহে যে হাসির অশ্রু ছিন্ন করিয়া দেয়, এবং তাহার ব্যঙ্গও এত নির্মম নহে যে আমাদের মনে এক গ্লানিকর জ্বালা ধরাইয়া দিতে পারে। এটা পরশুরামের গল্পের প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। দ্বিতীয়ত, পরশুরাম তার গল্পগুলির মধ্যে যে সকল চরিত্র সৃষ্টি করেছেন সেই সব চরিত্রের অদ্ভুত নামকরণের মধ্য দিয়ে তিনি নিপুণ কৌতুক রসের পরিচয় দিয়েছেন। এই বিষয়ে কয়েকটা চরিত্র উল্লেখ করা যেতে পারে, যেমন ধরো লালিমা পাল, শিহরণ সেন, হুতাশ হালদার, বিগলিত ব্যানার্জি প্রভৃতি। তৃতীয়ত, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মতো পরশুরামও আড্ডার পরিবেশ রচনা করে তার অনেক গল্পগুলির মধ্যে হাস্যরস সৃষ্টির পরিবেশ তৈরি করেছেন। এ বিষয়ে তার কেদার চাটুর্যের গল্পগুলো উৎকৃষ্ট উদাহরণ। তবে এই জাতীয় গল্পে ত্রৈলোক্যনাথের মতো কৌতুক বা ফান সৃষ্টি পরশুরামের লক্ষ্য ছিল না। এক্ষেত্রে তিনি অনেক বেশি সমাজমনস্ক বলা যায়। চতুর্থত, উদ্ভট এবং অপ্রাকৃত পরিবেশ রচনার মধ্য দিয়ে কৌতুকরস সৃষ্টি করা পরশুরামের অন্যতম বৈশিষ্ট্য। এর মধ্যে গড্ডলিকা গল্পগ্রন্থের ভূষণ্ডীর মাঠে কিংবা কজ্জলি গল্পগ্রন্থের জাবালি এর উল্লেখযোগ্য দৃষ্টান্ত। পঞ্চমত, স্বল্প পরিসর এবং পরিমিত কথার মধ্যে চরিত্র সৃষ্টি করে পরশুরাম হাস্যরস সৃষ্টি করতে পেরেছেন। যেমন বিরিঞ্চি বাবা গল্পে ফেকুর মতো চরিত্র বিরিঞ্চি বাবার মতো অতটা জায়গা না পেলেও
স্বল্পতার মধ্যেও সেও কিন্তু হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। ষষ্ঠত, গল্পকার বিভিন্ন সরস মন্তব্য এবং চমৎকার টিকা টিপ্পনী রচনা করে হাস্যরস সৃষ্টিতে সক্ষম হয়েছেন। যেমন স্বয়ংবরা গল্পের একটা উক্তি, লালবাতি ঠোঁটে ঘষে নাকে একটু পাউডার লাগিয়ে মুখখানি মেরামত করে নিলেন। সপ্তমত, পরশুরামের হাস্যরস সৃষ্টির সবচেয়ে বড় হাতিয়ার হল ভাষা ব্যবহারের দক্ষতা। স্থানকাল পাত্র অনুযায়ী তিনি ভাষা প্রয়োগে যে কৃতিত্ব দেখিয়েছেন তা কেবল তার মতো ভাষাবিদের পক্ষেই সম্ভব। তার রচনায় মানে অশ্রু খুব একটা চোখে পড়ে না, বরং হাসতে হাসতে আমাদের কণ্ঠের ভাষা যেন রুদ্ধ হয়ে যায়। এই জন্যই পরশুরামের হাসি বা হাসির গল্পগুলো সকলের কাছে এতটা সমাদৃত। এই আলোচনাটি কেমন হলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আরও নতুন কোনো আলোচনা তোমরা জানতে পারো যখন আমি আনবো। আর যদি তোমাদের কোনো কিছু জানার বা জিজ্ঞাসা কিছু থাকে আমাকে হোয়াটসঅ্যাপ, ফোন বা কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।